সূচনা আপনি তো প্রথম থেকেই ছিলেন এবং আপনি বলছিলেন যে কোনো ডাক্তারই কিন্তু প্রথম থেকে তাকে নিয়ে কোনো আশার বাণী শোনাচ্ছিল না। তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষ, তার পরিবারের লোকজন আশাবাদী ছিল হাদিকে নিয়ে এবং সিঙ্গাপুরেও পাঠানো হয়েছে সিঙ্গাপুরের ডাক্তারদের সাথে কনসাল্ট করে। সিঙ্গাপুরের ডাক্তাররা কি কোনো ধরনের আশার কথা শুনিয়েছিলেন কিনা, তারা সবশেষ কী তথ্য দিয়েছিলেন হাদির অবশ্যই পজিটিভ দিক নিয়ে? সিঙ্গাপুরের চিকিৎসকরা আমাদের চিকিৎসকদের মতোই বলেছেন, শুরু থেকেই বলেছেন তিনি ভীষণ সংকটাপন্ন অবস্থার মধ্যে আছেন এবং তার মস্তিষ্কের ফোলাটা, অর্থাৎ যেদিন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে ভর্তি হয় ঠিক তার পরের দিনই তার একটা সিটি স্ক্যান হয় এবং সিটি স্ক্যান রিপোর্টটি কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি শঙ্কা তৈরি করে যে তার ফোলাভাবটা অনেক বেড়ে গিয়েছিল অক্সিজেন না পৌঁছানোর কারণে এবং পানি চলে এসেছিল তার মস্তিষ্কে। এবং যেই বিষয়টি ইতিবাচক ছিল ঢাকাতে এভার কেয়ার হসপিটালে, যে তার দুটো কিডনির যে কার্যক্রম সেটি চলছিল স্বাভাবিকভাবে, সেটিও কিন্তু আর সম্ভব হয়নি, তাকে সাপোর্টের মাধ্যমে দেওয়া হচ্ছিল। এবং ওই সিটি স্ক্যানের পরপরই কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসকরা এক ধরনের হতাশা, মানে তাদের আসলে আর আশা নেই, তারা বলেন যে তাদেরও যতটুকু চিকিৎসা দেওয়ার ততটুকু তারা দিয়েছে। এবং আবার কিন্তু যেই অস্ত্রোপচারের কথাটি আজকে হচ্ছিল সন্ধ্যায়, অর্থাৎ রাত 9:45-এ হাদির মৃত্যু হয়, শরীফ ওসমান হাদির। তার আগের যে ঘটনাটি, অর্থাৎ তার আগে যে অস্ত্রোপচারের কথাটি বলা হচ্ছিল সেটি হচ্ছে শরীফ ওসমান হাদির, আমরা বিকেল থেকেই জানছিলাম যে কোনো ধরনের ব্লাড প্রেশার কোথাও পাওয়া যাচ্ছে না। তো তার ব্রেনের প্রেশারটা মাপার জন্য এক ধরনের পেস মেকারের মতো মেশিন তার মস্তিষ্কে বসানোর ব্যাপারটিকে সিঙ্গাপুরে অস্ত্রোপচার বলা হচ্ছিল। তো সেই অস্ত্রোপচারটি কিন্তু হচ্ছিল এবং এখানেই একটা আশা ছিল এবং এটাই যুক্তরাজ্যে করারও একটা কথা ছিল এবং সেটাও কিন্তু পরিবার চাচ্ছিলেন যে এবং রাষ্ট্রও কিন্তু বলেছে যে শরীফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য তাকে যেখানে নেওয়া প্রয়োজন, এবং কোনো চিকিৎসকরাই কিন্তু কোনো ত্রুটি রাখেন। এবং শাহনাজ, আমি আপনাকে আরেকটি কথা বলবো যে বাংলাদেশের যারা চিকিৎসক তারা কিন্তু বারবার আমাদেরকে বলেছেন যে বিষয়টা এমন না যে সিঙ্গাপুরে তাকে এর থেকে উন্নত চিকিৎসা দেওয়া যাবে বা দেওয়া হবে। এবং আরেকটি বিষয় শাহনাজ আমি আপনাকে বলি যে চিকিৎসকরা কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স চলে আসার পরেও বেশ খানিকক্ষণ পরে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে তাকে সিঙ্গাপুরে নেওয়া যাবে। কারণ আমি বারবার বলছিলাম এটি লাইভে এভার কেয়ারের সামনে থেকে, সেই দিন যেদিন শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো, যে এই যে ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ যখন একজন এরকম লাইফ সাপোর্ট পেশেন্টকে বের করা হয় তখন প্রত্যেকটা ট্রানজিশন পিরিয়ডে 3 মিনিট করে অক্সিজেনের একটা গ্যাপ থাকে। সেটা আসলে শরীফ ওসমান হাদি নিতে পারবেন কিনা, এইটা নিয়ে কিন্তু দেশি বিদেশি চিকিৎসকদের এবং দুজন যে চিকিৎসক সিঙ্গাপুর থেকে এসেছিলেন তাদের সমন্বয়ে একটা মেডিকেল বোর্ড কিন্তু বসেছিলেন এবং তারপরে দুপুর 12:30টার দিকে সিদ্ধান্ত হয় যে শরীফ ওসমান হাদি এই লড়াইটিও করতে পারবেন এবং তিনি যেতে পারবেন। এবং তখনও কিন্তু চিকিৎসকরা আমাদেরকে বলেছেন যে তার বয়সটা যেহেতু কম আর যে কোনো সময় সংক্রমণ হতে পারে, যেহেতু দীর্ঘ সময় লাইফ সাপোর্টে থাকার কারণে তার ইমিউন সিস্টেম কমে যাচ্ছে, সেই সংক্রমণ এড়ানোর জন্যই কিন্তু তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা কিন্তু আসলে পরের দিনে সিটি স্ক্যান রিপোর্ট দেখে একই কথা বলেছে যে তার অক্সিজেনে পানির পরিমাণ বেড়ে গেছে, ফোলাভাব বেড়ে গেছে এবং কিডনিও আর কাজ করছে না সেভাবে। তো সব মিলিয়ে আসলে খারাপ সংবাদই ছিল শাহনাজ। চাচ্ছিলাম যে বাংলাদেশের কিছু কিছু ডাক্তার বলছিলেন যে হাদির যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে 4 ঘন্টার জার্নি করা এবং শরীরকে কিন্তু একটা নির্দিষ্ট 300 কিলো স্পিডের উপরে তাকে যেতে হয়েছে এবং সে স্পিডের কারণে, চাপ এবং তাপের কারণে তার কিছুটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চিকিৎসাটুকু হয়তো বাংলাদেশে দেওয়া যেত অথবা তার অবস্থার আরেকটু উন্নতি হতে পারত। এ বিষয়ে কি আপনি যেসব ডাক্তারের সাথে কথা বলেছেন, হাদির চিকিৎসা যারা ছিল তারা কি এ সম্পর্কিত কোনো তথ্য দিয়েছিল যে এই যে জার্নিটা, এই যে যাত্রাটা তার জন্য সহনীয় পর্যায়ে ছিল কিনা? শাহনাজ, এই যাত্রাটা তো আসলে অনেক বেশি সন্তর্পণে নিতে হয়। আপনি দেখেছেন চ্যানেল 24-এর একটা এক্সক্লুসিভ ফুটেজ ছিল যে এটা কিন্তু এইভাবেই, এটার ম্যানেজমেন্টটা এইভাবেই, তাকে খোলা আকাশের নিচে এভাবে করেই নেওয়া হয়। পৃথিবীর সব জায়গায় এই চিকিৎসা ব্যবস্থাপনা প্রক্রিয়াটা এরকমই, যে যখনই একজন ভেন্টিলেশন পেশেন্টকে নেওয়া হয় তখন কিন্তু এই প্রক্রিয়াতেই নেওয়া হয় এবং খুবই সন্তর্পণে আপনি দেখেছেন। আমি আবারও বলছি চ্যানেল 24-এর ফুটেজে সেটি ছিল যে কিভাবে তাকে ট্রান্সফার করা হচ্ছে, হস্তান্তর করা হচ্ছে। আপনারা দেখেছেন যে খোলা আকাশের নিচে। এবং এই চ্যালেঞ্জটা কিন্তু ছিল, যেটা আমি আপনাকে একটু আগে বলছিলাম যে তার আসলে যে আততায়ী তাকে গুলিটা করেছে এতটা নিশ্চিত হয়ে করেছে, চিকিৎসকরা আমাদেরকে বলেছেন যে তার আর একটি গুলি করারও প্রয়োজন ছিল না এবং সে কিন্তু একটি গুলি করেছে। মানে যিনি শুটার তিনি আসলে খুবই নিশ্চিত হয়ে, একেবারেই মৃত্যু নিশ্চিত হয়ে করেছে এবং বাকিটা আসলে লড়াই করছিল শরীফ ওসমান হাদি।
এটা কিন্তু একদম চিকিৎসকদের মুখের কথা আমাদেরকে, যে এই একটা গুলি আসলে যিনি আততায়ী, যিনি গুলি করেছেন, তিনিও নিশ্চিতই ছিলেন যে এরপরে আসলে আর কিছু করার দরকার নেই। কিন্তু শরীফ ওসমান হাদী আসলে যুদ্ধটা লড়ে যাচ্ছিলেন তার অন্য সব লড়াইয়ের মতোই। আর শাহনাজ, আপনি যে কথাটি বলছিলেন এটি খুবই সবার একটা সম্মিলিত সিদ্ধান্ত ছিল, এবং পরিবার আমি আপনাকে বারবার একটি কথা বলছি, চিকিৎসকদের চাইতেও যেটি বড় ব্যাপার ছিল, পরিবার এবং দল থেকে চাচ্ছিল যে তাকে বিদেশে নেওয়া হোক। আসলে এটা তো আসলে সবাই আসলে চেষ্টা করতে চায়, এবং চিকিৎসকরাও চেয়েছে সংক্রমণ এড়ানোর জন্য। তবে হ্যাঁ, এই যাত্রাটা অবশ্যই অনেক চ্যালেঞ্জের, কারণ হচ্ছে এরকম একজন হয়তো চিকিৎসকরাও মনে করে, কারণ সিঙ্গাপুরে তো এর চাইতে কোনো, যেটা এভার কেয়ার হসপিটালে দেওয়া হয়েছে তার চাইতে কোনো ফার্দার বা অ্যাডভান্স ট্রিটমেন্ট তো তাকে দেওয়া হয়নি, শুধু সংক্রমণ এড়ানোর বিষয়টি ছিল। শাহনাজ।